বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো গোলাপ গাছের পরিচর্যা। গোলাপ গাছের এমন 4টি সমস্যা নিয়ে আজ কথা বলবো, যে সমস্যাগুলি প্রায় প্রত্যেকটি গোলাপ গাছে দেখা যায় এবং বিশেষ করে এই সময়। 1 নম্বর সমস্যা হলো গোলাপ গাছ প্রতিস্থাপন করার পর কোনো গ্রোথ হচ্ছে না, যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। 2 নম্বর সমস্যা হলো যদিও বা কোনো গ্রোথ হয়, সেই নতুন গ্রোথ শুকিয়ে যায়। 3 নম্বর সমস্যা হলো নতুন গ্রোথ কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যায়, অর্থাৎ ব্লাইন্ড শুটে পরিণত হয়, যার ফলে কোনো কুঁড়ির দেখা পাওয়া যায় না। 4 নম্বর সমস্যা হলো গাছের গ্রোথ তো খুব ভালো হয়, কিন্তু কোনো কুঁড়ি ও ফুলের দেখা পাওয়া যায় না, গাছ প্রচুর পরিমাণে ঝোপালো হয়। তো এই যে 4টি পয়েন্ট, এই যে সমস্যাগুলি আমি আজকের ভিডিওতে ক্লিয়ার করব। কেন হয় এই সমস্যাগুলো, কি করলে আমরা আমাদের গোলাপ গাছকে এই সমস্যাগুলোর হাত থেকে বাঁচাতে পারবো, সবটাই থাকছে আজকের ভিডিওতে। এবং এর সাথে থাকছে একটা হোমমেড ফার্টিলাইজার, যেটা খুব সহজেই তৈরি করে আমরা আমাদের গাছে গোলাপ গাছে যদি প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের গোলাপ গাছে এই রকম সমস্যা আর কিছুই থাকবে না। এটি এমন একটি হোমমেড ফার্টিলাইজার যেটা আমরা খুব সহজে বাড়িতে তৈরি করতে পারবো, কোনো মার্কেটে যাওয়ার প্রয়োজনই পড়বে না। মার্কেটের কোনো ফার্টিলাইজার না দিয়েও আমরা আমাদের গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারি। কি সেই হোমমেড ফার্টিলাইজার, কিভাবে প্রয়োগ করতে হবে আমাদের গোলাপ গাছে, সবটাই জানতে হলে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, প্রথমেই আসি 1 নম্বর সমস্যার কথায়। যদি গাছে কোনো গ্রোথ না হয়, তাহলে টবের মাটিতে এবং শিকড়ে ফাঙ্গাস প্রবলেম থাকার কারণেও কিন্তু এমনটা হতে পারে। যদি এমনটা হয়, তাহলে প্রচুর পরিমাণে খাবার দেওয়া সত্ত্বেও গাছে কোনো গ্রোথ হবে না। এই রকম সমস্যা যদি তোমাদেরও গোলাপ গাছে হয়ে থাকে, তাহলে কিন্তু প্রথমেই মাটিতে জল দেওয়া বন্ধ করতে হবে এবং মাটি শুকনো করতে হবে। মাটি শুকিয়ে যাওয়ার পর মাটি ভালোভাবে খুশে দিতে হবে। প্রত্যেক মাসে যদি টবের মাটি ভালোভাবে শুকিয়ে তারপর হালকা করে খুশে দেওয়া যায়, তাহলে মাটির মধ্যে থাকা ফাঙ্গাস 90% ঠিক হয়ে যায়। ভালোভাবে খুশে দেওয়ার পর যে কোনো ফাঙ্গিসাইড টবের মাটিতে প্রয়োগ করতে হবে। আর যদি টব সম্পূর্ণ ন্যাচারালিভাবে ফাঙ্গাস দূর করতে চাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে হলুদ গুঁড়ো খুব ভালো একটা সোর্স। হলুদ গুঁড়োর পাউডার 1 চামচ টবের মাটিতে প্রয়োগ করতে পারো। এছাড়াও তোমরা হলুদ গুঁড়ো জলে গুলে সেই জল টবের মাটিতে ঢেলে দিতে পারো। কিন্তু আমি যেটা আজকে দেখাচ্ছি, এটা কিন্তু আরও খুব ভালো একটা ওষুধ। এটা হলো দারুচিনির পাউডার। এই দারুচিনি পাউডার এই 4 চামচের 2 চামচ যদি টবের মাটি ভালোভাবে খুশে নিয়ে তারপর প্রয়োগ করা যায়, টবের মাটির কিন্তু অনেকটাই ফাঙ্গাস দূর হয়ে যায়। এছাড়াও দারুচিনির পাউডার জলে গুলে গাছের পাতায় স্প্রে করতে পারো। এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে মাকড়ের অনেকটা সমস্যা কিন্তু এই দারুচিনির পাউডার কমিয়ে দেয়। আমি যেভাবে দেখালাম এইভাবে যদি করতে পারো, যে গাছে গ্রোথ হচ্ছিল না সে গাছেও কিন্তু গ্রোথ আসবে এবং ফুলও ফুটবে। এরপর দ্বিতীয় সমস্যা হলো যখনই গাছে নতুন গ্রোথ আসে, সেই গ্রোথ শুকিয়ে যায়। এর অনেক রকম কারণ আছে। প্রথম কারণ মাটিতে ময়েশ্চারের ঘাটতি। মাটি যদি হঠাৎ করেই একেবারে শুকিয়ে যায়, তাহলে নতুন গ্রোথ শুকিয়ে যেতে পারে, অথবা প্রচুর পরিমাণে খাবার একসাথে দিয়ে দিলেও নতুন গ্রোথ শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া প্রচুর পরিমাণে সূর্যের তাপমাত্রা বেড়ে গেলেও এমনটা হয়। এটা বেশিরভাগ গ্রীষ্মকালে বেশি হয়, শীতকালে এই সমস্যা খুব বেশি হয় না। তবে প্রধানত এই সমস্যাটা ইনসেক্টের কারণে বেশি হয়। গোলাপ গাছে যখনই নতুন গ্রোথ শুরু হয়, বিভিন্ন রকম পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়, বিশেষ করে মাকড়ের আক্রমণ। তো এই সমস্ত পোকামাকড়ের হাত থেকে বাঁচতে গোলাপ গাছের প্রতি খুব ভালোভাবে লক্ষ্য করতে হবে এবং প্রতি সপ্তাহে যে কোনো কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে, সে গাছে কোনো রকম সমস্যা থাক বা না থাক। সেক্ষেত্রে রাসায়নিক কীটনাশক কাকা অথবা কনফিডার প্রয়োগ করা যেতে পারে। এছাড়াও ঘরোয়া উপায়ে নিম পাতা এবং রসুন খুব ভালোভাবে পেস্ট করে জলে গুলে সেই জলটা গাছে যদি প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মাকড়ের কীটনাশক তৈরি হয়। এছাড়াও আরও একটা রয়েছে ঘরোয়া উপায়, বেকিং সোডা। এই বেকিং সোডা প্রায় আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে। তো এই বেকিং সোডা 4 চামচের 1/2 চামচ 1 লিটার জলে গুলে ঠিক বিকেলের সময়, যে কোনো কীটনাশক, বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে, ঠিক বিকেলের সময় কিন্তু প্রয়োগ করতে হবে, না হলে কিন্তু গাছের পাতা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাসায়নিক কীটনাশক হলে সপ্তাহে 1 বার, আর যদি ঘরোয়া কীটনাশক প্রয়োগ করতে যাও, সেক্ষেত্রে কিন্তু লাগাতার পরপর 3 দিন স্প্রে করতে হবে, তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, এরপর আসি 3 নম্বর সমস্যার কথায়। 3 নম্বর সমস্যা হলো গাছের গ্রোথ তো হয়, কিন্তু কিছুটা শাখা বৃদ্ধি পাওয়ার পর থেমে যায়।
এবং কোনো কুঁড়ি আসে না। একে বলা হয় ব্লাইন্ড শুট। এটা বেশিরভাগ হয় মাটির ময়েশ্চার কম থাকলে অথবা ডালে ময়েশ্চার কম থাকলে। এছাড়া যে প্রধান কারণ হলো সেটা হলো নিউট্রিশনের ঘাটতি। এই সমস্যার সমাধান হলো প্রত্যেক দিন সকালে গাছের পাতায় ডালে জলে স্প্রে করতে হবে এবং মাটিকে সবসময় ময়েশ্চার রাখতে হবে। খুব বেশি শুকনো নয়, আবার খুব বেশি ভিজেও নয়। এই সমস্ত কিছুর খেয়াল রাখার পরেও আমাদের আরও একটা কাজ করতে হবে, সেটা হলো এই যে দেখো আমি এই যে কাজটা করছি, এই 5 পাতার উপর থেকে যে ব্লাইন্ড শ্যুটটা ছিল সেটা কিন্তু কেটে দিলাম। এবার দেখো বন্ধুরা, এই যে 5 পাতার ঠিক কোণ থেকে দেখো দেখা যাচ্ছে একটা নতুন শ্যুট আসছে। তো এই শ্যুটটা কিন্তু এবার ভালো শ্যুট হবে এবং আমি যে কাজগুলো করতে বললাম এই কাজগুলো যদি করো তাহলে কিন্তু আর ব্লাইন্ড শ্যুটে কনভার্ট হবে না নতুন শাখা বা ডাল। এরপর আসি 4 নম্বর সমস্যার কথায়। 4 নম্বর সমস্যা হলো গাছের গ্রোথ তো খুব ভালো হয় কিন্তু গাছের মধ্যে কোনো কুঁড়ি ও ফুলের দেখা পাওয়া যায় না। তো এই সমস্যার প্রধান কারণ হলো সূর্যের আলো। শীতকাল অথবা বসন্তকালে যদি গাছে কুঁড়ি না আসে তাহলে বুঝতে হবে হয়তো গাছ সূর্যের আলো কম পাচ্ছে অথবা নিউট্রিশনের ঘাটতি হচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত বিষয়গুলির ওপরে লক্ষ্য রাখতে হবে এবং নিউট্রিশনের জন্য আজ আমি এমন একটা ঘরোয়া খাবার তৈরি করে দেখাবো যেটা খুব সহজেই বাড়িতে তৈরি করে লাগাতার 10 দিন অন্তর অন্তর যদি গাছে প্রয়োগ করতে পারো তাহলে যে গোলাপ গাছে কোনো গ্রোথ ছিল না বা ফুল ফুটছিল না সেই গাছেও আসবে গ্রোথ এবং ফুটবে ফুল। তো কি সেই ফার্টিলাইজার, চলো দেখে নেওয়া যাক। এই খাবার তৈরি করার জন্য যে জিনিসটি প্রয়োজন হবে সেটা খুব সহজেই কিন্তু আমরা আমাদের বাড়িতেই পেয়ে যাব। সেটা হলো বিট। এই বিট কিন্তু আমরা এই শীতকালে খুব সহজেই বাজারে পেয়ে যাব। আর বিটের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং এর সাথে সাথে রয়েছে ম্যাগনেসিয়াম, আয়রন, আরও যেটা রয়েছে সেটা হলো ফসফরাস, আরও বিভিন্ন রকমের অনুখাদ্য রয়েছে। তো এইগুলো পাওয়া যায় এই বিটের মধ্যে। আর এটা আমাদের শরীরে যেভাবে উপকারী ঠিক তেমনই কিন্তু এটা গাছের জন্য উপকারী। তবে বন্ধুরা, এই বিটটাই যে লাগবে তেমনটা নয়, বিটের কুচি কুচি করেও ভিজিয়ে রাখতে পারো অথবা বিটের থেকে যে খোসাটা আমরা ফেলে দিই সেই খোসাটা যদি আমরা 24 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখে দিই এবং সেই জলটা যদি গাছে প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু খুব ভালো আমরা রেজাল্ট পাবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি সম্পূর্ণ 1 লিটার জল নিয়েছি। তো 1 লিটার জলের মধ্যে আমি এই যে বিটের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এই বিটের খোসাটা আমি ভিজিয়ে রেখে দেবো ঠিক 24 ঘন্টার জন্য। এছাড়াও তোমরা যদি খুব তাড়াতাড়ি গাছে খাবার প্রয়োগ করতে চাও, যদি একদিন হাতে সময় না থাকে, সেক্ষেত্রে বিট ভালোভাবে কুচি কুচি করে নেবে। রান্না করার জন্য তো আমরা অবশ্যই বিটটাকে স্লাইস করে কেটে নিই। তো সেই বিটের টুকরোগুলো যদি আমরা 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখি এবং তারপর যদি সেই বিটটাকে আমরা রান্না করি এবং সেই জলটাকে আমরা গাছে প্রয়োগ করব এবং বিটটাকে খাওয়ার জন্য ব্যবহার করব, তাহলে আর কোনো কিছুই নষ্ট করার নেই। তো খোসা ছাড়াও তোমরা কিন্তু বিটেরও ব্যবহার করতে পারো। তবে সেক্ষেত্রে আমি আজকে কিন্তু এই খোসা দিয়েই তোমাদেরকে ফার্টিলাইজার তৈরি করে দেখাবো। খোসাটা আমি 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। দেখো 24 ঘন্টা পর এই খোসা থেকে যে নিউট্রিশন বেরিয়েছে এইটাই কিন্তু আমি গাছে আজকে প্রয়োগ করে তোমাদের দেখাবো। এই বিটের নিউট্রিশন যেটা রয়েছে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে পটাশিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, আয়রন। তো এই খাবারটা দেখো বন্ধুরা, এখানে আমি অন্য একটা পাত্র নিয়েছি এবং সেই পাত্রের মধ্যে আমি এই বিটের যে জুসটা তৈরি হয়েছে, যে লিকুইডটা, এই লিকুইডটা আমি এখানে 250 ml ঢেলে নিলাম। তো এই 250 ml এর মধ্যে আমি আরও সাধারণ জল 250 ml ডাইলিউট করে নেব। কখনোই কিন্তু কোনো দিন যে কোনো ফার্টিলাইজার, ঘরোয়া অথবা রাসায়নিক, কখনোই ডাইরেক্ট দিয়ে দেবে না। সব সময় জলের সাথে গুলে তারপর গাছে প্রয়োগ করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো দেখো বন্ধুরা, এখানে আমি আরও 250 ml জল দিয়ে টোটাল 500 ml একটা খাবার তৈরি করে নিলাম। তো এবার আমি কিভাবে গাছে প্রয়োগ করব দেখো। এটা একটা অনুষ্ঠান বাড়ির প্লাস্টিকের গ্লাস। তো এখানে আমি দেখো 2 গ্লাস করে জল একটা টবের মাটিতে প্রয়োগ করব। এখানে একটা মাটির মিডিয়াতে গোলাপ গাছ রয়েছে। এই গোলাপ গাছটার বয়স খুব বেশি নয়, 3 মাস বয়স। তো গাছের গ্রোথ দেখো খুব ভালো গ্রোথ হচ্ছে। এই গাছে আমি কতটা পরিমাণ খাবার দেবো দেখে নাও। এটা একটা 8 ইঞ্চি মাটির টব। তো তোমাদের বাগানে যদি 8 ইঞ্চি এরকম টব থাকে, প্লাস্টিকের টব অথবা মাটির টব, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই খাবারটা এই অনুষ্ঠান বাড়ির গ্লাসে 2 গ্লাস গাছে প্রয়োগ করবে। যদি টবের সাইজ 10 ইঞ্চি হয় তাহলে সেক্ষেত্রে 3 গ্লাস প্রয়োগ করবে, আর যদি টবের সাইজ 12 ইঞ্চি হয় তাহলে সেক্ষেত্রে 4 গ্লাস প্রয়োগ করবে। এবার দেখো বন্ধুরা, এটা কিন্তু একটা সিন্ডার মিডিয়ার গাছ। এই সিন্ডার মিডিয়ার গাছেও কিন্তু আমি 2 গ্লাস প্রয়োগ করছি। একই খাবার কিন্তু আমি প্রয়োগ করছি। আমি বেশিরভাগ সময় মাটির মিডিয়াতেও যে খাবার প্রয়োগ করি সেই একই খাবার সিন্ডারের গাছেও প্রয়োগ করি। এর ফলে কিন্তু একই সঙ্গে দুটো গাছের গ্রোথ হয়।
তো দেখো বন্ধুরা, এবার বাদবাকি যে অর্ধেক খাবারটা ছিল সেই খাবারটা আমি কিভাবে প্রয়োগ করব। দেখো সেই খাবারটা কিন্তু আমি এখানে অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবং এখানে আমি আরও সাধারণ জল মিশিয়ে ডাইলিউট করে নেব। তো দেখো এখানে আমি আরও 500 ml জল খাবার নিয়ে নিয়েছি এবং তার সাথে আরও 500 ml জল নিয়ে টোটাল 1 লিটার করে নিলাম। এবার নিয়ে নিয়েছি একটা স্প্রেয়ার বটল। এই স্প্রেয়ার বটলের মধ্যে আমি এই যে পুরো লিকুইডটা খাবারটা এটা কিন্তু আমি ঢেলে নেব। তো এটা আমি গাছের পাতায় স্প্রে করব। আমি কিন্তু দুরকমভাবে গাছে এই খাবারটা স্প্রে করছি। এক তো গাছের গোড়ায় দিলাম এবং যেটা নিউট্রিশনের ঘাটতি মেটাবে, এবং গাছের পাতায় স্প্রে করছি মাইক্রো নিউট্রিয়েন্টসের কাজ করবে। আমরা যেভাবে গাছের পাতায় মাইক্রো নিউট্রিয়েন্টস স্প্রে করি ঠিক সেইভাবে কিন্তু আমি গাছের পাতায় স্প্রে করলাম। মাটিতে দেওয়ার সাথে সাথে যদি গাছের পাতায় স্প্রে করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। একসাথে দুরকম কাজ হলে গাছের গ্রোথ আরও খুব ভালোভাবে দুর্দান্ত রেজাল্ট পাওয়া যাবে। তো দেখো আমি সিন্ডারের গাছে বা মাটির গাছে সমস্ত গাছে কিন্তু এইভাবে গাছে খুব ভালোভাবে স্প্রে করে দিচ্ছি। তো যার ফলে আয়রনের ঘাটতি, ম্যাগনেসিয়ামের ঘাটতি কিন্তু পূরণ হবে। এই বিট যেমন আমাদের শরীরের জন্য উপকারী, ঠিক তেমন কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছের জন্যও উপকারী। তো দেখো আমার বাগানে যে সমস্ত গোলাপ গাছ রয়েছে আমি কিন্তু মাটির গাছের ক্ষেত্রেও এই একই খাবার প্রয়োগ করি, কিন্তু মাটির গাছের ক্ষেত্রে পরিমাণটা একটু বেশি নিতে হবে। টবের গাছের ক্ষেত্রে যদি আমি 500 ml প্রয়োগ করি, মাটির গাছের ক্ষেত্রে 1 লিটার জল প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে। বন্ধুরা, একটা ভালো গোলাপ গাছ করতে গেলে আমাদের কি কি প্রয়োজন সেগুলো আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বললাম। প্রথমেই রয়েছে সূর্যের আলো, দ্বিতীয়ত রয়েছে গাছের মাটির ময়েশ্চার মেনটেন করতে হবে, খুব বেশি শুকনো নয় আবার খুব বেশি ভিজেও নয়। আর গাছের খাবার, প্রয়োজন মতো গাছে খাবার প্রয়োগ করতে হবে, এবং কীটনাশক রাসায়নিক হলে প্রত্যেক সপ্তাহে একবার, আর ঘরোয়া কীটনাশক হলে সপ্তাহে অন্তত 2 দিন লাগাতার স্প্রে করলে তবেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ যখনই কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ।